টাকির লাঠি প্রবাদটা তো শুনেছেন, কিন্তু জানেন কি কেন এই ছোট্ট শহরটার নামেই এই ভয়ে ধরানো প্রবাদ চালু হয়েছিল? কিভাবে এক জমিদার একাই বানিয়ে ফেলেছিলেন গোটা রাস্তাঘাট? শুনলে অবাক হবেন। আজ থেকে প্রায় 400 বছর আগে একবার তালুকের কিছু প্রজা খাজনা দিতে বেঁকে বসে। অবিভক্ত ভারতের তৎকালীন খুলনা, বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার রায়চৌধুরী জমিদার নদীপথে 7 নৌকা ভর্তি লাঠি পাঠিয়েছিলেন ওই এলাকায়। তা দেখেই বিদ্রোহী প্রজারা রণে ভঙ্গ দেয়। সেই থেকে একটা প্রবাদ চালু হয়, টাকির লাঠি, গোবরডাঙ্গার হাতি, সাতক্ষীরার মাটি। টাকিকে ঘিরে কেন জন্ম নিয়েছিল এই প্রবাদ জানেন কি? ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর কোলে ছোট্ট এক চিলতে শহর টাকি। ইছামতির জলে দুর্গাপুজোর বিসর্জন দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয় এখানে। দু দেশ থেকে নৌকো করে প্রতিমা এসে নিরঞ্জন দেওয়া হয় নদীতে। দুপাশে দাঁড়িয়ে তো বটেই, জলবিহার করতে করতেও অসংখ্য মানুষ সেই দৃশ্যের সাক্ষী থাকেন। একসময় দশমীর দিন ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত খোলা থাকত। বিসর্জনের সময় দুই দেশের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যেত। কিন্তু নিরাপত্তার কারণে আজ সেই প্রথা বন্ধ হয়ে গেছে। কিন্তু টাকি কি শুধু দুর্গা প্রতিমা বিসর্জন বা বাংলাদেশ তীরবর্তী শহর বলেই বিখ্যাত? কতটা প্রাচীন এই শহর, কি ছিল এখানে জানেন কি? টাকি নামটা কেন হলো এই জায়গার? টাকি নাম নিয়ে কিছু মত থাকলেও অনেক বেশি যুক্তিগ্রাহ্য মত পাওয়া যায়, যার জন্য ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন সব কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। টাকি শহরটা ঘুরে দেখি এবং এর ইতিহাস জেনে নিই। টাকির কথা বলতে গেলে প্রথমেই আসে কুলেশ্বরী কালীবাড়ির কথা। আনুমানিক 1640 থেকে 45 খ্রিস্টাব্দে এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেন টাকির তৎকালীন জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতে এবং কিছু মানুষের মতে কুলেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয় রাজা প্রতাপাদিত্যের আমলে। বাংলার 12 ভূঁইয়ার মধ্যে অন্যতম যশোরের ভূঁইয়াধিপতি রাজা প্রতাপাদিত্যের আমলে কুলেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দাবি হলেও যথেষ্ট তথ্য প্রমাণ নেই। কিন্তু কিংবদন্তি অনুযায়ী প্রতাপাদিত্যকে আকবর পরাজিত করতে পারছিলেন না। তখন টাকি এসে নদীর কূলে প্রথম কালী পুজো করেছিলেন তার সেনাপতি মানসিংহ। এরপর সেই পুজোর ঘট নদীর জলে ভাসতে ভাসতে জেলেদের জালে পৌঁছয়। তারপরে প্রতিষ্ঠিত হয় মন্দির। কথিত আছে ইছামতি নদীর কূলে জেলেদের মাছ ধরার জালে এই কালীমায়ের দেবীঘট উঠে আসে। আবার অনেকে বলে থাকেন এক সিদ্ধ সাধক ইছামতির পাড়ে মা কালীর সাধনা করতেন, তার ঘট নদীর পাড়ে পড়েছিল। জমিদার দেবীর স্বপ্নাদেশ পান যে নদীর কূলে পাওয়া ঘট নিয়ে দেবীর মূর্তি প্রতিষ্ঠার। ইছামতির কূলে সেই ঘট ও কালীমায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন জমিদার। নদীর কূল থেকে পাওয়া বলেই এলাকায় এই মন্দিরটি কুলেশ্বরী কালীবাড়ি নামে পরিচিত। সেই থেকে এই নদীর নামকরণও হয় কুলেশ্বরী নদী। যদিও কুলেশ্বরী যমুনা নাম মুছে গিয়ে নদী পরিচিত শুধু ইছামতি নামে। কালীপুজোর দিন বহু দূর থেকে হাজার হাজার মানুষ আসেন কুলেশ্বরী মন্দিরে। ঐতিহ্যশালী এই কালী মন্দিরে কালী পুজোয় আগে কামান দাগা হতো। মন্দিরে মায়ের যে মূর্তি আছে প্রথম থেকে সেটিই পূজিত হচ্ছে। কালী পুজোর আগে প্রত্যেক বছর কৃষ্ণা একাদশীতে অঙ্গরাগ করা হয়, অর্থাৎ মায়ের মূর্তিতে রং করা হয়। মন্দিরে এখনও সেই মাটির ঘটই রয়েছে, যেটিকে কেন্দ্র করে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। ষোড়শ সপ্তদশ শতাব্দীতেও টাকির বেশিরভাগ জায়গা ছিল জঙ্গলে ভরা। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী টাকিতে বসতি স্থাপন করেন। বর্তমান ইছামতি নদীর সে সময় নাম ছিল যমুনা ইছামতি। কৃষ্ণদাসের চেষ্টায় টাকি সম্ভ্রান্ত এবং ব্রাহ্মণ পরিবারের বাসভূমিতে পরিণত হয়। নন্দদুলালের বিগ্রহ স্থাপনের জন্য টাকিতে জালালপুর গ্রামের বেশ নামডাক ছিল। ষোড়শ শতকে রাজা মানসিংহ প্রতাপাদিত্যের সাম্রাজ্যে আক্রমণ করার জন্য টাকিতে আশ্রয় নিয়েছিলেন। দুপক্ষের লড়াই হয় বসিরহাটে সংগ্রামপুরে। প্রতাপাদিত্যের সৈন্যদলকে তাড়া করে মানসিংহের বাহিনী। টাকি শ্মশানের পাশ দিয়ে ইছামতি পার হয়ে রক্ষা পায় প্রতাপাদিত্যের সেনা।
সেই ইতিহাসকে মনে রেখেই শ্মশান সংলগ্ন রাস্তার নাম পরে রাখা হয় মানসিংহ রোড। টাকি অঞ্চলে সমৃদ্ধির সূচনা জমিদারি আমল থেকেই। টাকিতে জমিদারি প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন জমিদার রামকান্ত রায়চৌধুরী। তিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রধান সচিব ছিলেন। তার সময় থেকেই রায়চৌধুরী পরিবারের বিস্ময়কর উন্নতির সূচনা হয়। কথিত আছে টাকির জমিদার রামকান্তের ছেলে শ্রীনাথ 1801 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত তার গুরু হরিনাম বিদ্যাবাগীশের গৃহ পুনর্নির্মাণের সময় তিনি তার প্রদত্ত শিবলিঙ্গকে টাকিতে নিয়ে আসেন এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ বাড়ির খাস জমির ওপর নির্মাণ করেন জোড়া শিবের মন্দির এবং তার সামনে একটি বড় পুকুর খনন করেন। আরও পিছনে ফিরে গেলে জানা যায় টাকির জমিদারির ইতিহাস প্রায় 400 বছরের। মোগল যুগে যশোর রাজ প্রতাপাদিত্যের শাসনকালে ভূস্বামী ভবানী দাস রায়চৌধুরীর নাম পাওয়া যায়। তিনি টাকির জমিদার বংশের আদি পুরুষ। তারপর বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ভবানী দাসের পুত্র প্রপৌত্রগণ জমিদারি পরিচালনা করেছেন মূলত 4 শরিকে বিভক্ত হয়ে। তার মধ্যে উল্লেখ্য মুন্সিবাড়ি, পূবের বাড়ি, উত্তরের বাড়ি এবং পশ্চিম বাড়ি। টাকির জমিদাররা ছিলেন মূলত বৈষ্ণব ভাবাপন্ন। পরে তাদের সঙ্গে শাক্ত ভাবধারা যুক্ত হয়। তাদের পারিবারিক দেবতা ছিলেন গোবিন্দদেব এবং রাধা মাধব। মুন্সিবাড়ির বিখ্যাত জমিদার কালীনাথ রায়চৌধুরী রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ এবং দ্বারকানাথ ঠাকুরের অন্তরঙ্গ বন্ধু হওয়া সত্ত্বেও ব্রাহ্ম ভাবধারা থেকে দূরত্ব বজায় রেখেছেন, কিন্তু শাক্ত ভাবধারায় বিশ্বাসী হয়েছিলেন। তিনি ছিলেন একজন উদার, সাংস্কৃতিক চেতনা সম্পন্ন জমিদার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে তার যেমন সক্রিয় ভূমিকা ছিল, তেমনি আখড়াই, হাফ আখড়াই, আগমনী গান রচনায় সিদ্ধহস্ত ছিলেন। 1829 খ্রিস্টাব্দের ডিসেম্বরে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় রদ হওয়া সতীদাহ প্রথায় অন্যতম নায়ক ছিলেন কালীনাথ মুন্সি। তা হয়তো আজ অনেকেরই অজানা। ইংরেজ আমলে সতীদাহ প্রথা রদ করতে রাজা রামমোহন রায় যে বিলে প্রথম স্বাক্ষর করেছিলেন, তার দ্বিতীয় সইটি করেছিলেন জমিদার কালীনাথ মুন্সি। রাজা রামমোহন রায়ের পরামর্শে এবং খ্রিস্টান মিশনারি আলেকজান্ডার ডাফের পরিচালনায় জমিদার কালীনাথ 1832 সালের 14 জুন টাকিতে একটি ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন করেন। তার চেষ্টায় টাকিতে শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ঘটে। টাকিতে জমিদার বাড়ির মধ্যে প্রথম পূবের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। হরিনারায়ণ ঘোষ ছিলেন এর উদ্যোক্তা। জমিদারি বেশিরভাগ ছিল যশোর জেলাতে। শাক্ত মতে পাঠা বলি দিয়ে পুজো করতেন। পরবর্তীতে ঘোষ বংশধর প্রয়াত মতিলাল ঘোষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করায় বৈষ্ণব মতে আখ ও চাল কুমড়ো বলি আজও প্রচলিত। মতিলাল বাবু বিখ্যাত ছিলেন টাকির লাঠি খেলায় আর অত্যন্ত সাহসীও ছিলেন। তিনি একাই ডাকাতদের সাথে যুদ্ধ করে 6-7 জন ডাকাতকে বেঁধে টাকিতে নিয়ে এসেছিলেন। সেই থেকে টাকির লাঠির প্রবাদ চালু হয়। টাকির সবচেয়ে বড় পুজো হতো পূবের বাড়ি ও দক্ষিণ বাড়িতে। এখানকার মূর্তি ঢাকেশ্বরী রীতিতে নির্মাণ করার প্রথা ছিল। এজন্য কৃষ্ণনগর থেকে পাল বংশের বিখ্যাত মৃৎ কারিগরদের টাকিতে এনে জমি দিয়ে বসতি স্থাপন করিয়ে দেন। তারা আজ এখানকারই বাসিন্দা হয়ে গেছেন। মুঘল যুগে প্রদেশের বড় বড় সামন্ত রাজা যাদের অধীনে বিপুল ভূসম্পত্তি থাকত, তাদের কেন্দ্রীয় প্রশাসনের অন্তর্ভুক্ত করতে মূলত সম্রাট আকবর তাদের এস্টেটকে ওয়াতন জায়গির হিসেবে সাম্রাজ্যভুক্ত করেন। এই নীতি পরবর্তীকালে আরও সম্প্রসারিত হয়। মূলত এই সামন্ত জমিদাররাই রাজা বা মহারাজা আখ্যায় ভূষিত হতেন। মুঘল যুগে টাকিতে জমিদার ছিলেন বড় রায়চৌধুরীরা। এরা ছিলেন গ্রামীণ মালগুজারি জমিদার। প্রচুর ভূসম্পত্তির মালিক এরা কখনোই ছিলেন না, তাই রাজা উপাধি লাভ করেননি। বাংলার অন্যতম কৃতি সন্তান জেনারেল শঙ্কর রায়চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন সেনাপ্রধান এবং ভারতীয় সংসদের রাজ্যসভার প্রাক্তন সদস্য। জন্ম 6 সেপ্টেম্বর 1937 খ্রিস্টাব্দ টাকিতে। ইছামতির পাড়ে টাকি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের সৈয়দপুর বা সোদপুরে। সেখানেই আগে জমিদারি করতেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী পূর্বপুরুষরা। জানা যায় 12 ভূঁইয়ার অন্যতম কেদার রায়চৌধুরী এদের পূর্বপুরুষ। বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার রাজা। রাজা মানসিংহের আক্রমণে পালিয়ে এপারে চলে এসে নতুন করে জমিদারি শুরু করেন। বারাসাত চাপাডালির মোড় থেকে হাসনাবাদ পর্যন্ত বিস্তৃত 55 থেকে 60 কিলোমিটার রাস্তাটাকে আমরা টাকি রোড বলে জানি।
প্রশ্ন জাগে, এত জায়গার উপর দিয়ে যাওয়া সত্ত্বেও রাস্তাটার নাম টাকি রোড কেন? কারণ টাকির জমিদার কালীনাথ মুন্সি নিজের খরচে সম্পূর্ণ রাস্তাটা তৈরি করেছিলেন 1830 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে। শোনা যায় কালীনাথ তার মায়ের আদেশে রাস্তাটা তৈরি করেছিলেন। তার মা গঙ্গা স্নানের মাধ্যমে পুণ্য লাভের ইচ্ছা পোষণ করতেন। কালীনাথ তার মায়ের ইচ্ছা পূরণ করতে, অর্থাৎ মাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্যই রাস্তা নির্মাণের প্রয়োজন অনুভব করেন। পুরোটাই জনশ্রুতি, কোনো তথ্যগত ভিত্তি নেই। লেখক অরিন্দম ঘোষের লেখা টাকি রোড কিছু অজানা কথা থেকে জানা যায় বেশ কিছু যুক্তিগ্রাহ্য তথ্য। কালীনাথের মা ব্রজেশ্বরী দেবী, তার সাথে কালীনাথের বাবা শ্রীনাথ মুন্সির বিয়ে হয়েছিল 1785 সাল নাগাদ। ব্রজেশ্বরী দেবীর জন্ম 1775 সালের আশেপাশে। সেই সময় সারা দেশ বাল্যবিবাহের রমরমা। টাকি রোড নির্মাণের সময় ব্রজেশ্বরী দেবীর বয়স কম বেশি 60। সেই সময় ইছামতি নদী মাধ্যমে কলকাতা পৌঁছতে লাগত 8 থেকে 10 ঘন্টা। কালীনাথের একটা 32 দাঁড়ের বজরাও ছিল, যা প্রায়ই দক্ষিণ বাড়ির ঘাটে বাঁধা থাকত। অন্যদিকে একই সময় স্থলপথের একমাত্র বাহন ছিল নরযান, যা কিছুটা পালকি ও বাঁশের দোলার সমন্বিত রূপ, যার মাধ্যমে কলকাতা পৌঁছতে কমপক্ষে 1 থেকে 2 দিন লাগত। তাহলে এই গল্পটা যে একেবারেই গুজব সেটা প্রমাণিত। আর তার থেকেও বড় কথা, সেই যুগে মেয়েদের কলকাতা যাওয়ার অনুমোদন টাকির সমাজ দেয়নি, যে কারণে কালীনাথের ঠাকুরদা রামকান্ত মুন্সি তার স্ত্রী পদ্মমুখীকে কখনো কলকাতায় নিয়ে যাননি। টাকি রোড নির্মিত হয় পুরোপুরি ব্যবসায়িক কারণে। টাকির পার্শ্ববর্তী সোলাদানায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণ গোলা ছিল। এই লবণ বাণিজ্যকে সহজসাধ্য করে তুলতে কোম্পানির তরফ থেকে এই রাস্তা নির্মাণের কথা ভাবা হয়। কিন্তু এত বড় রাস্তা তৈরির টাকা কোম্পানির ছিল না। এই জন্য গভর্নমেন্টের তরফ থেকে অবিভক্ত 24 পরগনা জেলার ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা, টাকি প্রভৃতি অঞ্চলের জমিদারদের থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। এই অর্থ সংকট মেটাতে এগিয়ে আসেন কালীনাথ মুন্সি। তিনি সমগ্র রাস্তাটি নিজ ব্যয়ে তৈরির দায়িত্ব নেন এবং 1 লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন। সে যুগে যখন কোম্পানির খুব উচ্চপদস্থ কর্মচারীর মাস মাইনে ছিল 5 টাকা, তখন কালীনাথ হাজারি ও মাটি বাবদ প্রতি ঝুড়ি 1 টাকা দরের কিনেন। ফ্রেন্ড অফ ইন্ডিয়া সমস্ত পত্রিকাতেই কালীনাথের নাম সমস্বরে উচ্চারিত। কালীনাথের এই সুকীর্তি টাকি এলাকায় বৈষ্ণবদের দ্বারা এভাবে গীত হতো। এবার আসা যাক টাকি নামকরণ কেন হলো। জনশ্রুতি ট্যাগ বা টাকা থেকে টাকি নাম এসেছে, কারণ এখানকার জমিদারদের বিলাস বৈভব ছিল আকাশ ছোঁয়া। অনেকের মতে লেঠেলদের লাঠির আওয়াজ বা টক্কর থেকে নাকি টাকি নামের উৎপত্তি। গবেষক ইতিহাসবিদ ডক্টর সুকুমার সেন ওনার বাংলা স্থান নাম বইতে লিখেছেন, জঙ্গলের মাঝখানে টাকের মতো পরিষ্কার বাসযোগ্য স্থানকে টাকি বলা হয়, এবং ঐতিহাসিক তথ্যের সাথে টাকি নামকরণের এই কারণ অনেক বেশি যুক্তিগ্রাহ্য। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।